নমস্কার, আমি মানস বিশ্বাস, এমবি ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আগের ভিডিওতে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধাতুর ক্ষয় ও লোহার মরচে পড়া। দেখো, লোহায় কিভাবে মরচে পড়ে। এই যে একটা ওপরে একটা লোহা নিয়েছি লাল কালারের, এর ওপরে ধরো একটা কালো রঙের একটা আস্তরণ দিয়েছে। আমরা দেখেছি একটা বাতাসে যদি ফেলে রাখা হয় একটা লোহাকে, তাহলে দেখা যায় যে তার উপরে মরিচা ধরে যাচ্ছে। এই মরিচা ধরে কেন? কারণ এই লোহাটা, আজকে আমরা সেটাই জানবো যে মরিচা ধরে কেন। কিন্তু তার আগে সবার প্রথম এটা কেন রাখা হয়, কি হয় সেটা জেনে নিই। চলো, বাতাসে, তাহলে আমরা যদি বলি মরিচা কাকে বলে, তাহলে কি বলবো? কোনো লোহাকে যদি বাতাসে ফেলে রাখা হয়, তাহলে তার উপরে যে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। কেমন আস্তরণ পড়ে? লালচে বাদামি, লালচে বাদামি। তাহলে লালচে বাদামি রঙের যে আস্তরণ পড়ে তাকে বলা হয় কি? মরিচা। এবার মরিচার সংকেত আমাদের কি জানতে হবে? মরিচার সংকেত হলো আমাদের Fe2O3.NH2O, বা অনেকে এনের পরিবর্তে, এখানে কিন্তু এনের পরিবর্তে এক্সও লেখে, গোলালে হবে না। অনেকে এন লেখে, অনেকে কি লেখে? এক্স লেখে। ঠিক আছে, এইবার Fe2O3। এবার চলে আসি, এরা এই মরিচাটা কেন পড়ে? মেনলি লোহাতে, এই লোহাগুলোতে মেনলি থাকে হচ্ছে বিভিন্ন রকমের অশুদ্ধি বলতে বিভিন্ন নোংরা টোংরা মিশে থাকে। এই অশুদ্ধির কারণেই কিন্তু লোহার ওপরে মরিচা পড়ে। কখনো মনে রাখবে, কখনো বিশুদ্ধ লোহায়, এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশুদ্ধ লোহায় কখনোই কিন্তু মরিচা পড়ে না। বিশুদ্ধ লোহায় মরিচা পড়ে না। কেন মরিচা পড়ে? কারণ এর মধ্যে কি বললাম, অনেক নোংরা টোংরা মিশে থাকে, সেই জন্য এর গায়ে মরিচা পড়ে। এবার মরিচাটা পড়তে গেলে কার কার প্রয়োজন হয়? বাতাসে মনে রাখবে তিনটে লোকের প্রয়োজন হয়। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অক্সিজেন প্লাস জল, মানে যেটা জলীয় বাষ্প রূপে থাকে, সেটার অবশ্যই প্রয়োজন হয়। এই দুটো লোকের অবশ্যই প্রয়োজন হয়। তাহলে কোনো একটা মরিচা ফেলার জন্য প্রয়োজন হয় হচ্ছে অক্সিজেন আর জল। ক্লিয়ার হলো? এবার ভালো করে শোনো কিভাবে মরিচা পড়ে। প্রথমে একটা লোহা ছিল, ধরো একটা লোহা, সেই লোহাতে প্রথমে কি হয়, অ্যানোডে আর ক্যাথোডে, এখানে আগে বুঝে নাও যে কি কি হিসাবে ব্যবহৃত হয়। এখানে লোহায় মরিচা পড়তে গেলে যেটা আগে জানতে হবে সেটা কি কি হয়। দেখো, এখানে অ্যানোডে কি ব্যবহার হয়? অ্যানোড রূপে মনে রাখবা, অ্যানোড হিসাবে লোহা কাজ করে। ক্যাথোড হিসাবে কাজ করে হচ্ছে অশুদ্ধিগুলি, এর মধ্যে যে অশুদ্ধি নোংরা টোংরা মিশে থাকে, কারণ বললাম অশুদ্ধি ছাড়া লোহায় মরচে পড়ে না। তাহলে অশুদ্ধিগুলি হচ্ছে কাজ করে হচ্ছে ক্যাথোড রূপে, এবং বিভিন্ন রকমের অক্সিজেন ও জলীয় বাষ্প যেগুলো আছে সেগুলো তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। তড়িৎ বিশ্লেষ্য রূপে তিনটে জিনিস কাজ করে। তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে হচ্ছে তিনটে জিনিস, অক্সিজেন, ও এটা আর একটা জিনিস বলা হয়নি, CO2, অক্সিজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প। জলীয় বাষ্প মানে জলের সঙ্গে সেম হয়, জলীয় বাষ্প। কি বললাম, বোঝা গেল? এই তিনটে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। এবার ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়াটা ঝপ করে দেখে নাও। লোহার মরচে গঠনের ক্যাথোড বিক্রিয়ায় কি হয়? ক্যাথোড বিক্রিয়ায় হয় হচ্ছে, ধরো লোহা, সে কি করে, দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয়।
দিয়ে তৈরি হয়ে যায় Fe, দুটো ইলেকট্রন কমে গেছে, তাহলে মাথায় কত হয়ে যাবে 2+, বিজ্ঞানের ভাষায় 2+ মানে কি কমে যাওয়া, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। আর অ্যানোড বিক্রিয়ায় কি হয়, অ্যানোড বিক্রিয়ায় হয় সরি এটা ভুল বলেছি, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, অ্যানোড। আর এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়ায় হয়, H++E, মানে হাইড্রোজেনে একটা ইলেকট্রন কম ছিল, সেটা থেকে একটা হাইড্রোজেন তৈরি হয়ে গেল, এবং হাইড্রোজেন মিলে তৈরি হয়ে গেল হাইড্রোজেন। কারণ এটা পরমাণু অবস্থায় পরিবেশে থাকতে পারে না, সেই দুখানা পরমাণু মিলে তৈরি হয়ে গেল একটা অণু, হাইড্রোজেন অণু তৈরি হয়ে গেল। এবার চলো মেন যে কিভাবে তৈরি হয় সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে পুরো বিক্রিয়াটা তোমাকে দেখিয়ে দিই। মরিচা গঠন কিভাবে হয়, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে বুঝবে। বাতাসে আমরা ধরো একটা লোহাকে বাতাসে ফেলে রাখলাম, সবার প্রথম কি করবে, লোহাটা Feটা কি করেছে, আগেই দেখেছিলাম আমরা, Feটা কি দুটো ইলেকট্রন বর্জন করে কি তৈরি হয়ে গেছিলো বলো তো, Fe2+ তৈরি হয়ে গেছিলো। তাহলে এখানে কি তৈরি হয়ে গেল, Fe2+, মানে কি দুটো ইলেকট্রন কি আছে এর কম আছে, তাই তো। এবার এই দুটো ইলেকট্রন কমওয়ালা লোকটা কি করবে, বাতাসে কে রয়েছে, বাতাসে আমরা জানি 3টে লোক রয়েছে, 3টে লোক মানে অনেক আছে, তার মধ্যে ধরো অক্সিজেন আর জলীয় বাষ্প, এই দুটো জিনিস মেন, আমি বলেছি এই দুটো জিনিস মেন, অক্সিজেন আর জলীয় বাষ্প আগেই বলেছি, এই দুটো মরিচা গঠনের প্রধান উপাদান। এই Fe2+ অক্সিজেন আর জলের সাথে বিক্রিয়া করে তৈরি হয়ে যায় Fe2O3 প্লাস 8H+। এটাকে যদি ব্যালেন্স করা যায় ঠিক মতো, এখানে হবে 4 অণু, আর এখানে হবে 4 অণু, এখানে হবে 2 অণু, ঠিক আছে, Fe2O3। এইবার এখানে যে Fe2O3 পেলে তুমি, সেই 2Fe2O3 এটা কি করছে, এটা আবার X অণু জলের সাথে বিক্রিয়া করে তৈরি হয়ে যায় Fe2O3 ডট X অণু জল, H2O জল। এই যে জিনিসটা তৈরি হলো, আমরা কিন্তু আগেই জেনেছি মরিচার সংকেত Fe2O3 ডট XH2O বা NH2O, যা খুশি বলে হলো, মানে এইটা বোঝানো হচ্ছে কত অণু জল আছে সেটা বোঝানোর জন্য। তাহলে এই দুটো বিক্রিয়া করে তৈরি হয়ে গেল কিন্তু মরচে। এগুলো লিখে প্র্যাকটিস করতে হয়, আদারওয়াইজ এগুলো মনে থাকে না। তাহলে বোঝা গেল বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পর সাথে Fe2+ বিক্রিয়া করে এটা তৈরি হলো, এটার সাথে কি আবার X অণু জলের বিক্রিয়ায় Fe2O3 আর XH2O, মানে এটাকে ডট দিয়ে লিখলেই হয়ে গেল, তাহলে এটা তৈরি হয়ে গেল মরচে। এবার মরিচা মেনলি ভালো করে মনে রাখবে, মরিচা কখন পরীক্ষায় একটা প্রশ্ন আসে জানো তো, যে কোনো একটা সমুদ্রের নিচে ধরো পাইপ লাইন রয়েছে, সেই পাইপ লাইনের সহজে মরিচা পড়ে কি পড়ে না, অবশ্যই সেই মরিচা খুব তাড়াতাড়ি পড়বে। ধরো যেখানে জলের তলায় রয়েছে, বা কোনো জাহাজের নিচে কোনো একটা জাহাজে ফেলে দিলে, জাহাজের নিচ থেকে কোনো একটা লোহার টুকরো পড়ে গেল, জলের নিচে থাকলো, তাহলে মরিচা পড়ে। কেন পড়ে সেটা জেনে নাও। দেখো কোনো জলের মধ্যে আমরা কি জানি, সমুদ্রে ধরো সমুদ্রের নিচে, এই সমুদ্রের নিচে কি থাকে, লবণ থাকে, তাই তো। এই পুরো অংশে কি থাকে, লবণ থাকে। লবণ মানে কি থাকে, লবণ মানে হচ্ছে NaCl থাকে। NaCl ভাঙলে কি হয়, Na+ আর Cl-, এটা ছোটোর থেকে জেনে আসছে যে Na+ Cl- তৈরি হয়। এই Cl- যেটা তৈরি হলো, এই রকমই আরেকটাও জিনিস থাকে, সেটা হচ্ছে SO4 2-। এই যে আয়নগুলো থাকে, আর ধরো একটা লোহার টুকরো, ধরো এখান দিয়ে একটা পাইপ গেছে, সাপোজ একটা পাইপ গেছে এখান দিয়ে, এই পাইপটা ধরো লোহার পাইপ, এই পাইপটা গেছে, এই পাইপটা যেটা গিয়েছে এটা ধরো লোহার পাইপ। তাহলে এই লোহার পাইপ, এটা বুঝে বলো, এই লোহার পাইপে কি আছে,
এই লোহা তো সহজেই কী করবে, এফিটা সহজেই দুটো ইলেকট্রন ট্যাপ করে কী হবে, Fe2+ তৈরি হয়ে যাবে। এই 2+ কাকে খুঁজবে, 2+ খুঁজবে হচ্ছে মাইনাসকে। সেই মাইনাসকে মাইনাস নাই এইটা অথবা এইটা। এরা কি করবে, এই যে Cl- অর্থাৎ নুন থাকে, তো সমুদ্রের নিচে তো নুন থাকে, সেই নুনগুলো কি কি দেয়, Cl- দেয়, SO4 দেয়। এই যে মাইনাসগুলো এই Fe2+গুলোকে কি করে জানো তো, ত্বরান্বিত করে, এই মরিচার তৈরিতে আরও অ্যাক্টিভ করে দেয়, খুব ফাস্ট করে দেয়। তাহলে নর্মাল জলে যদি তুমি এক টুকরো লোহা ফেলে রাখো তাহলে অতটা জং পড়বে না, মানে মরিচা পড়বে না। কিন্তু তুমি যদি একটা নুন জলের মধ্যে লোহার টুকরো ফেলে দাও তাহলে কিন্তু খুব ফাস্ট পড়বে, মরিচা পড়বে। কি বললাম বুঝতে পারলে? পরীক্ষায় কিন্তু আসে যে জাহাজের তলদেশে বা জাহাজ সরবরাহকারী লোহার পাইপ লাইনে মরচে কীভাবে তৈরি হয়, বলবে বিভিন্ন রকমের এই যে দুটো আধানযুক্ত কণা Cl- ও SO4-, এই দুটি আধানযুক্ত কণা, এগুলো লিখেও নিতে পারো যে এই দুটি আধানযুক্ত কণা মরিচা গঠনকে কি করে, ত্বরান্বিত করে, মরিচা গঠনকে ত্বরান্বিত করে। সমুদ্রের জলে যে সোডিয়াম ক্লোরাইড আছে, যে ক্লোরাইড, এই যে ক্লোরাইড লবণগুলো আছে, এই সোডিয়াম ক্লোরাইড লবণগুলো আছে, সেইগুলো সমুদ্রের তলদেশে দ্রুত মরচে পড়তে সাহায্য করে। কি বললাম, এই জন্য খুব তাড়াতাড়ি যে পাইপ লাইনগুলো যায় সেই পাইপ লাইনগুলো কিন্তু সহজে মরচে পড়ে। অর্থাৎ নুন জলে, প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে, একটা নুন জলে আর একটি নর্মাল জলে যদি একটি লোহার টুকরো ফেলা হয় তাহলে কোনটিতে আগে মরিচা পড়বে, উত্তর হবে যেটাই নুন জল আছে সেটাই, কারণ সেই নুন জলের মধ্যে Cl- আছে বা SO4 আছে, এরা মরিচে পড়তে সাহায্য করে। ক্লিয়ার হলো এইটুকু ব্যাপারটা। এবার চলে আসি এছাড়া মরিচা পড়ার থেকে কীভাবে রক্ষা করা যায়। দেখো, মরিচা পড়ার থেকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন রকমের পদ্ধতি অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় অনেক আগে জেনেছি। 1 নম্বর কথা হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে রং করে দিই, আলকাতরা করে দিই। মরিচা নিবারণের উপায় কীভাবে করি সেটা ভালো করে বোঝো। 1 নম্বর হচ্ছে আলকাতরা দিয়ে দিই, আলকাতরা বা রং দিয়ে দিই। তাহলে কী হবে, মরিচা আর পড়বে না, আলকাতরা রং দিলে মরিচা পড়ে না। অথবা আমরা অনেক আগেই পড়েছি গ্যালভানাইজেশন মানে কি, লোহার ওপরে কি দিই, লোহার ওপর জিঙ্কের প্রলেপ, তাই তো। লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্যালভানাইজেশন। এটার উপরে প্রলেপ দেওয়া থাকলে এর উপরে মরিচা পড়তে পারে না। বা টিন প্লেটিং করি অনেক সময়, টিন প্লেটিং, এটা মানে কি, একই রকম, লোহার উপর জিঙ্কের না, এবার কিন্তু কিসের প্রলেপ, টিনের প্রলেপ। কি বললাম বুঝতে পারলে? লোহার ওপরে কিসের প্রলেপ, টিনের প্রলেপ। আচ্ছা, তারপরে কি আসে, ইলেকট্রোপ্লেটিং বা বিভিন্ন, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। লোহার ওপরে ক্রোমিয়াম বা নিকেলের প্রলেপ দেওয়া হয়, বা লিখেই দিই চলো, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। কোনটা বলো তো? ইলেকট্রোপ্লেটিং হলো, ধরো লোহার ওপরে এই লোহার ওপরে টিনের না, এবার হয়তো ক্রোমিয়াম বা নিকেল, প্রলেপ বলতে কি, কভার করে দেওয়া, কোট করে দেওয়া, জামা পরিয়ে দিলে কী হবে, ভেতরের বডিতে আর গিয়ে টাচ করতে পারবে না, আর টাচ না করতে পারলে কী হবে, জং পড়বে না। তাহলে ক্রোমিয়াম আর নিকেলের প্রলেপ দেওয়াকে বলা হয় নিকেল প্লেটিং। বলো তো নিকেলের প্রলেপ কোথায় দেওয়া হয়? দেখবি আমাদের বাড়িতে বিভিন্ন রকমের যে ভারী চামচ তৈরি হয়, বিভিন্ন রকম, সেই চামচের উপরে দেখবে একটা কভার দেওয়া থাকে, সেই কভার হচ্ছে সেই নিকেলের প্রলেপ। মনে থাকবে কি বললাম, আমরা যে চামচে ব্যবহার করি, সেই চামচের যে কভার দেওয়া থাকে সেই কভারটা হচ্ছে নিকেল প্লেটিং। এছাড়াও আগেকার দিনে কি করা হতো জানো তো? আগেকার দিনে মানে
ধাতু সংকর, ধাতু সংকরের উপরেও জানো যে ধাতু সংকর মানে হচ্ছে দুটো ধাতু মিক্সড করা, ধাতু যোগ ধাতু, ধাতু দুটো বা তিনটে ধাতু মিক্স করে দেওয়া। এই মিক্সড করে দিলে কি হয়ে যায়, অনেক সময় মরচে পড়ে না। অনেক দিন আগে, মানে আজ থেকে প্রায়, সেই গুপ্ত যুগের কথা বলছি, গুপ্ত যুগের যদি দেখো এই কুতুব মিনার, গুপ্ত যুগের যে কুতুব মিনার ছিল, কুতুব মিনার, এই কুতুব মিনারে কিন্তু এখনো মরচে পড়ে না। কেন মরচে পড়ে না? কারণ তখনকার দিনে ব্যবহার করা হয়েছিল এই ইস্পাত বা এই ধাতু সংকর। প্রশ্ন আসতেও পারে যে কেন কুতুব মিনারে মরচে পড়ে না? কারণ কুতুব মিনারে এই ধাতু সংকর ব্যবহার করা হয়। এই ধাতু সংকর ব্যবহারের জন্য তার গায়ে মরচে পড়ে না। এটা 8 মিটার উঁচু আর 6 টন ভারী, তা সত্ত্বেও কিন্তু এর গায়ে একমাত্র মানে মরিচার লেশ মাত্র নেই। এখানে দিল্লিতে যে কুতুব মিনার আছে, তাই না, এটা সেই গুপ্ত যুগে তৈরি হয়েছে। আজকে পর্যন্ত সেই লোহার তৈরি, লোহার মানে অ্যাকচুয়ালি ইস্পাত দিয়ে প্রস্তুত করা হয়। পরীক্ষায় কী দিয়ে প্রস্তুত করা হয়? ইস্পাত, ইস্পাত দিয়ে প্রস্তুত করা হয়। এই ইস্পাত দিয়ে প্রস্তুত করা হয় বলে এখনো পর্যন্ত তার গায়ে কোনো রকম কি পড়েনি, মরিচা পড়েনি। এবার দেখো কোনো ধাতুর গায়ে কিভাবে, কোনো ধাতুর গায়ে কিভাবে কভার পড়ে, মানে এই বায়ুর অক্সিজেন আর অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কী কী উৎপন্ন হয়। চলো আমরা প্রথম দেখি তামা। বলো তো তামা যদি কিছুদিন রেখে দেওয়া হয় কী হয়? তামার ওপরে কী হয়? এক ধরনের সবুজ সবুজ ছোপ পড়ে যায় না? কেন সবুজ সবুজ ছোপ পড়ে যায় বলি শোনো। দেখো তামা, ধরো একটা তামা রেখে দিয়েছ, মানে কপার, সেই কপারের গায়ে কী কী পড়ছে, কী কী আছে বাতাসে? বাতাসে সাধারণত 3টে লোকই ঝামেলা করে। সেটা হচ্ছে বাতাসের জলীয় বাষ্প, মানে হচ্ছে H2O, এটাকে কী বলা হচ্ছে? জলীয় বাষ্প। এটা হচ্ছে CO2, মানে কি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। এই 3টে লোকই তো বাতাসে থাকে, হ্যাঁ কি না? 3টে না, আরও থাকে, কিন্তু এই 3টে লোকই হচ্ছে বাতাসের সবচেয়ে অ্যাক্টিভ লোক। এই লোকগুলো কার সাথে রিয়াকশান করে? এই যে কপার, ধরো কপার একটা বাতাসে রেখে দিয়েছো, এই 3টে লোক বাতাসে আছে, এই 3টে লোক কী করবে? এর সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে মনে রাখবে CuCO3 ডট CuOH হোল 2। এটা কার সংকেত বলে দিই? এটা হচ্ছে কপার কার্বনেটের সংকেত, কপার কার্বনেটের সংকেত। এই কপার কার্বনেট একটা যে ছোপটা পড়ে, এটা হচ্ছে এই লোকটার, কপার কার্বনেটের। অর্থাৎ যদি বলে যে তামার ওপরে যে সবুজ ছোপটা পড়ে সেটা কার? সেটা হচ্ছে এই কপার কার্বনেটের আস্তরণ পড়ে। এটা কেমন দেখতে হয়? এটা দেখতে হয় সবুজ রঙের। মনে রাখবে, সবুজ কালি দিয়ে লিখলাম, এটা হচ্ছে সবুজ রঙের কপার কার্বনেট। তাহলে কপারের ওপরে এই যে কপার দেখতে পাও, এটাকে একটু ব্যালেন্স করলে সবচেয়ে ভালো হতো। এই যে 2 অণু কপার, 2 অণু কপারের সাথে জল, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনের বিক্রিয়া, এটা তৈরি হয়। ঠিক আছে, এইবার বাতাসে সালফার ডাইঅক্সাইড এবং কপার সালফেটের এই আস্তরণটা পড়ে। ক্লিয়ার হলো? আচ্ছা চলো এইবার জিঙ্কের আস্তরণ কিভাবে পড়ে? জিঙ্কের ওপরেও কিন্তু আস্তরণ পড়ে। মনে রাখবে জিঙ্কের আস্তরণ পড়ে কিভাবে? জিঙ্কের ওপরেও পড়ে। জিঙ্ক বলতে আমরা জানি Zn, তাহলে Zn এর সাথেও কিন্তু কার কার বিক্রিয়া করে? Zn কার কার সাথে বিক্রিয়া করে? জলের সাথে, জলের সাথে, কার্বন ডাইঅক্সাইডের সাথে এবং অক্সিজেনের সাথে, এই 3টের সাথে বিক্রিয়া করে তৈরি হয় ZnCO3 ডট 3ZnOH হোল 2। এটা হচ্ছে জিঙ্ক কার্বনেট, একই রকমের নাম দুটোর, জিঙ্ক কার্বনেট। এটা কেমন আস্তরণ মনে রাখবা? এটা সবুজ নয়, কিন্তু এটা কিন্তু সাদা আস্তরণ।
কেমন আস্তরণ? সাদা আস্তরণ। জিঙ্কের ওপরে যে আস্তরণটা পড়ে সেটা হচ্ছে সাদা আস্তরণ। এইগুলোর সাথে বিক্রিয়া করে কি আস্তরণ পড়বে? সাদা রঙের জিঙ্ক কার্বনেট। এটা হচ্ছে কপারের সাথে কপার কার্বনেট, এটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। একই রকমের সংকেত, ভালো করে দেখো, শুধু এখানে 3 অণু নেই, এখানে শুধু 3 অণু আছে, এছাড়া কোনো পার্থক্য নেই। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে। এ তো তামার সাথে জিঙ্কের সাথে বুঝতে পারলে। এবার চলে আসি হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে কিভাবে কি বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম দেখো, অ্যালুমিনিয়ামের সাথে কিভাবে বিক্রিয়া করে। অ্যালুমিনিয়ামের সাথে মেন যে লোকটা বিক্রিয়া করে সেটা হচ্ছে অক্সিজেন। বাকিগুলো খুব একটা রিঅ্যাক্টিভ নয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাকিগুলো এর সাথে খুব একটা বিক্রিয়া করতে পারে না, অক্সিজেনটা খুব বিক্রিয়া করে এর সাথে। তাহলে এর সাথে বিক্রিয়া করে তৈরি হয় Al2O3। এটা কি? এক ধরনের অ্যালুমিনিয়াম অক্সাইড। এটার সংকেত কি? এটা কিন্তু আলাদা জিনিস তৈরি করে, একটু আলাদা এদের সাথে। অ্যালুমিনিয়াম অক্সাইড কি তৈরি করে? অ্যালুমিনিয়াম অক্সাইড। কার সাথে? অক্সিজেনের সাথে। শুধু অনলি কার সাথে বিক্রিয়া করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে অ্যালুমিনিয়াম বাতাসে যদি রেখে দিয়েছো, তাহলে ও কি করবে? বাকিগুলোর সাথে অতটা বন্ধুত্ব করবে না, বন্ধুত্ব করবে কার সাথে? অক্সিজেনের সাথে। বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম অক্সাইড। এটার রঙটা কেমন পড়ে যায় বলো? সাদা রঙের। এটাও মনে রাখবে, সাদা রঙের আস্তরণ পড়ে যায়। এটাও কেমন রঙের? সাদা রঙের। শুধু মনে রাখবে 4 অণু অ্যালুমিনিয়াম। এটা ব্যালেন্স করে নিই, 4 অণু 3 অণু নিলাম, তাহলে এখানে তৈরি হয়ে যাবে 2 অণু। 4 অণু 3 অণু, তাহলে 2 অণু তৈরি হয়ে যায়। আচ্ছা, এইটা কি হয়? কোনো একটা অ্যালুমিনিয়ামের গায়ে, ধরো এই অ্যালুমিনিয়ামের গায়ে এই লম্বা করে একটা, এর গায়ে একটা আস্তরণ পড়েছে, এরকম 4-5 দিয়ে একটা আস্তরণ পড়ে গিয়েছে। সেই আস্তরণটা কিসের আস্তরণ? এই লোকটা অ্যালুমিনিয়াম অক্সাইডের। তাহলে বলো তো, ভেতরে রয়েছে কি? অ্যালুমিনিয়াম। উপরে কি? সাদা রঙের একটা আস্তরণ পড়ে গিয়েছে। সেই জন্য এবার ভেতরের যে অ্যালুমিনিয়ামটা রয়েছে, সেই অ্যালুমিনিয়ামের সংস্পর্শে কি এই অক্সিজেন আর আসতে পারলো? একবার যখন বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পরে তো অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়ে গেছে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডটা উৎপন্ন হয়ে গেছে, তারপরে ভেতরে তো রয়েছে অ্যালুমিনিয়াম, ওপরে তো এই কভার তৈরি হয়ে গেছে। কার কভার তৈরি হয়ে গেছে? অ্যালুমিনিয়াম অক্সাইডের। এবার ভেতরের ওই অ্যালুমিনিয়ামের সাথে তো আর বাতাস অক্সিজেনের সংস্পর্শে আসছে না। তাহলে বাতাসের যদি অক্সিজেনের সংস্পর্শে না আসে, তাহলে আর বিক্রিয়া করে আর কি আস্তরণ তৈরি করতে পারবে? অলরেডি আস্তরণ তো পড়ে গিয়েছে, ভেতরের অ্যালুমিনিয়ামের সাথে তো আর অ্যাটাক করতে পারবে না ভেতরের অ্যালুমিনিয়ামে। সেই জন্য এইটাকে বলা হয়, মনে রাখবে, সেলফ প্রোটেক্টিং মেটাল। মানে নিজেই নিজেকে রক্ষা করে। প্রোটেক্টিং মানে কি? রক্ষা করা। সেলফ মানে কি? নিজেই নিজেকে রক্ষা করে। ওই যে কভারে আস্তরণটা তৈরি করে ফেললো, এর মাধ্যমে সে নিজেই নিজের কী করতে পারে? বিপদ থেকে রক্ষা করতে পারে। আর এর ওপরে কোনো রকমভাবে আস্তরণ পড়ে না। একবারে যা আস্তরণ পড়ে গেল, বারবার আর এর আস্তরণ পড়ে না। আচ্ছা, পরীক্ষায় আরেকটা প্রশ্ন খুব আসে এই চ্যাপ্টার থেকে, লাস্ট অ্যান্ড ফাইনাল। সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম বা আমরা যে অ্যালুমিনিয়াম বা জিঙ্কের অ্যালুমিনিয়াম জিঙ্ক ও কপার, এই যৌগগুলো যেগুলো রয়েছে, মেনলি আমরা জিঙ্ক আর কপারের তো খুব একটা কভার পাই না, কিন্তু এই অ্যালুমিনিয়ামের কভারে আমরা যে বিভিন্ন রকমের টক জাতীয় ফল বা কোনো কিছু টক জাতীয়, ধরো দই নিচ্ছ বা কোনো একটা ধরো চাটনি নিচ্ছ, তাহলে এইগুলো নেওয়া উচিত না। এইগুলো কিন্তু খুব খারাপ। কেন খারাপ আমি তোমাকে বলি, শোনো। ধরো কোনো অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামের সাথে কি হয়? অ্যালুমিনিয়ামের সাথে যদি কোনো অ্যালুমিনিয়ামের, ধরো এরম পাত্র রয়েছে, এটা কেমন, কিসের পাত্র? অ্যালুমিনিয়ামের পাত্র, এই লোকটার পাত্র। এর মধ্যে ধরো তুমি কোনো আচার নিলে, এর মধ্যে সাপোজ একটা আচার নিলে, এই আচারের মধ্যে এই লোকটার মধ্যে কি থাকে? এর মধ্যে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড থাকে।
সেই অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে তোমরা অনেক আগেই জেনেছো CH3COOH এই লোকটা থাকে। আর এটা কি অ্যালুমিনিয়াম। তাহলে এই অ্যালুমিনিয়ামের পাত্র আর এই যে আচারটা, এটা কি বললাম, এটা বললাম আচার বা চাটনি, আচার বা চাটনি যাই হোক কিছু একটা নিলে, চাটনি নিলে কী হয়, এই আচার বা চাটনি অ্যালুমিনিয়াম আর CH3COOH এই দুটো বিক্রিয়া করে একটা লবণ তৈরি করে। সেই লবণটা আমাদের শরীরের পক্ষে মারাত্মক আকারে ক্ষতিকারক, যেটা আমাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে, মানে আমাদের রোগ হয়ে যাবে। তার মানে কি বলতে চাইছি, ধরো আমি তোমাকে একটা বিক্রিয়াটা দেখিয়ে দিই। 6 অণু CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিড নাও, এবং তার সাথে কি 2 অণু অ্যালুমিনিয়াম নাও, তাহলে কি হবে, 6 অণু CH3COOH আর 2 অণু অ্যালুমিনিয়াম নিলে তৈরি হয় 2 অণু CH3COO3Al প্লাস 3 হাইড্রোজেন। এই যে লোকটাকে দেখতে পালে, এই লোকটা হচ্ছে লবণ যেটা তৈরি হলো, এই লবণটা কিন্তু মারাত্মক আকারে ক্ষতিকারক। তাহলে এই জিনিস যদি আমাদের খাওয়া হয় তাহলে আমাদের শরীরে কি সৃষ্টি করবে, বিষক্রিয়া। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অ্যালুমিনিয়ামের পাত্রে কোনো চাটনি বা আচার খাওয়া কি দরকার বা মানে যাই, উত্তর হবে না। কেন নয়, কারণ এই অ্যালুমিনিয়ামটা এবং CH3 এই আচারে উপস্থিত অ্যাসিটিক অ্যাসিড, বা এটাকে কি বলা, এটা অ্যাসিটিক অ্যাসিড বলতো। অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে, অ্যাসিটিক অ্যাসিড থাকে হচ্ছে ভিনিগারে, মনে রাখবে ভিনিগারের মধ্যে থাকে, তাহলে এই ভিনিগারে যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, সেই অ্যাসিটিক অ্যাসিড ও অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় একটি লবণ তৈরি করে। সেই লবণটি আমাদের শরীরের পক্ষে ক্ষতি সাধন করে। কি বললাম বুঝতে পারলে? সেই জন্য অ্যালুমিনিয়ামের পাত্রে কখনোই আচার খাওয়া উচিত নয়। আচ্ছা, আজকে এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে এইটুকুই আছে, এইটুকু পড়লেই যথেষ্ট। এগুলো ভালো করে নোট করে নেবে এবং প্রতিটা ভিডিওর ডেসক্রিপশানে যা PDF দেওয়া থাকে বা যেগুলো করাই সেগুলো PDF থাকে, তোমরা ডাউনলোড করে নিও। এবং পরবর্তী ভিডিওতে আমরা এই সাঁতরা এবং ছায়ার অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা ফিল আপ করবো, এবং নেক্সট ভিডিওতে তোমরা সেটা পেয়ে যাবে, এবং 10 ইয়ার্সও আমরা সেটাতে ফিল আপ করে দেবো। নমস্কার, আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।